আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড, গুরু চণ্ডাল দোষের এপিসোড। নামটা শুনেই বুঝতে পারছেন যে দোষ ধরাধরির ব্যাপারটা আজকের এই এপিসোডে একটু বেশিই থাকবে, কেননা গুরুচণ্ডালের মধ্যে খুব সত্যি কথা সেটা হচ্ছে যে ভালোর যে ব্যাপারটা সেটা অনেকটা পরে আছে, জীবনের একেবারে প্রান্তে শেষের পথে, তখন গিয়ে কিন্তু ভালোটা আপনি উপলব্ধি করতে পারবেন। আর তার আগে জীবনের যে মানে ধরুন অর্ধেক ইনিংসের আগের যে খেলাধুলোটা সেটা পুরো টি-20 চলতে থাকবে। এখন পুরো জিনিসটা কীরকমভাবে হবে না হবে, আমার সাথে গোবিন্দবাবু আছেন। গোবিন্দদা, স্বাগত জানাই। নমস্কার। সিংহ লগ্ন, এদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমি সেইটা আগে তোমার কাছে জানবো। এনাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন? এক কথায় ওনারা হচ্ছেন প্রচণ্ড পরাক্রমী, এক সাহসী। ওনাদের সবসময় শীর্ষ জায়গাটা দখল করা বা অলঙ্কৃত করার প্রবণতা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। আর এদের মধ্যে কি থাকে জানো, একটা আলাদা অর্গানাইজিং সিস্টেমটাকে ধরে রাখা, পরিচালনা করা, এগুলোর দক্ষতা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। আবার এর অধিপতি যদি খারাপ হয়ে যায়, এইটা করতে গিয়ে তখন সে খারাপে চলে যায়। কিন্তু এর গুণাবলীগুলো হচ্ছে এই জায়গাগুলো, একটা লিডারশিপ মনোভাব, একটা কর্তৃত্ব করার ক্ষমতাও ওদের থাকে। মনোভাব শুধু থাকলে হবে না, ক্ষমতাও ওদের মধ্যে থাকে। এগিয়ে যাওয়া, সব কিছুকে ছেড়ে ছুড়ে যা আমি যাচ্ছি তোমরা আসো পেছনে, ওটা মানুষকে পথ দেখানো। অনেক সময় আরে নেতাগিরি মানে যে কোনো দলীয় নেতা হতে পারে, কোনো প্রাতিষ্ঠানিক নেতা হতে পারে, কথাটা বুঝলে, কোনো সংগঠকের শীর্ষ কর্তা হতে পারেন। এদের ভূমিকা সেইগুলো। বেশ, সিংহের মানে সিংহ লগ্নের বা সিংহ রাশির এই যে আমরা আজকে আলোচনাটা করছি, হ্যাঁ তুমি যেগুলো বলছো আমি তার সাথে একমত। কিন্তু আমি ভাবছি যে সিংহ লগ্নের যে কোনো মানুষ তার জন্মছকে দেখা গেল তার চতুর্থ ঘরে বৃহস্পতি এবং রাহু একযোগে তার জন্মছকে আছে। তাহলে এই মানুষটি পরিবারের জন্য উনি যা যা কিছু করবেন, ওনারও তো প্রত্যাশা একটা থাকবে। পারিবারিকভাবে সম্মান বলি, সুখ বলি, পরিবার তো একে অপরের পাশে থাকার নামই হচ্ছে পরিবার। অবশ্যই আমরাও একটা এপিসোড বানাচ্ছি আপনাদের সাথে, একটা একে অপরের পাশাপাশি থাকা, ওনাদের কথা ভেবে বা ওনাদের কমেন্ট বক্স থেকে প্রশ্ন তোলা, সেইগুলো তোমার কাছে করা, তো দেওয়া নেওয়াটাই একটা পরিবার তৈরি করে। এটাও আমাদের একটা পরিবার, এটাও একটা পরিবার। মা নর্মদা পরিবার। হ্যাঁ, চতুর্থে বৃহস্পতি এবং রাহু ওনার জীবনকে কতখানি সমৃদ্ধ করবে পারিবারিক জায়গা থেকে, বা চতুর্থের ঘর থেকে আরো যা যা কিছু বিচার করা যায় সব জায়গা থেকে। তুমি একটু ডিটেলসে একটু বিস্তারিত বলো। প্রথমত প্রাথমিক স্তরে পড়াশোনার ক্ষেত্রে বিঘ্নতা তৈরি করবে। আচ্ছা, স্নাতক স্তর পর্যন্ত প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হবে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না। হ্যাঁ, এক প্রকার যদি এখানে প্রপার গাইড না করা যায়, তাইলে এক প্রকার গোড়াতেই গলদ থেকে যাবে। উচ্ছন্ন প্রকৃতির পড়াশোনার নামে ওরা কিন্তু দেখবে অনেক কিছু খারাপ কিছু করে বেড়াবে এই জায়গাটায়। দ্বিতীয়ত তারপর সে ঢুকে গেল পারিবারিক জীবনে, তার প্রয়োজনীয়তা হলো। সেখানে কি হবে না, এদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, ঝগড়াঝাটি হবে ওকে নিয়ে। আচ্ছা, ওকে নিয়ে ও ভাবছে যে আমি যেটা করছি ঠিক করছি, কিন্তু পরিবারের কাছে মনে হবে যে না, ও যা করছে ভুল করছে। এই নিয়ে দ্বন্দ্বটা তৈরি হবে। মানসিকতার পার্থক্য হতে পারে, কর্ম করার পার্থক্য হতে পারে, আচার আচরণের পার্থক্য হতে পারে, ব্যবহারিক দিক পার্থক্য হতে পারে। এইগুলোর কারণে
এর মধ্যে সমস্যা দেখা দেবে। আচ্ছা, মানে এক্ষেত্রে তাহলে দৃষ্টিভঙ্গির একটা বিপর্যয় ঘটছে, অবশ্যই, তাই তো? অবশ্যই। মানে সেটা আমি আরেকটু ডিটেলসে জানতে চাইছি, জ্যোতিষীয় ব্যাখ্যা দ্বারা জানতে চাইছি যে তাহলে এর সমাধানটা হবে কিভাবে? এখানে ভাই কুণ্ডলী প্রপার দেখতে হবে, কারণ এখানকার চতুর্থের অধিপতি হচ্ছে মঙ্গল। তারও অবস্থানটা আমাদের বুঝে নিতে হবে যে চতুর্থাধিপতি তিনি কোন জায়গায় আছেন। আচ্ছা, মানে ওনার জন্মছকে। হ্যাঁ, ওনার জন্মছকে কোন জায়গায় আছেন। আবার সেই জায়গাটা তিনি কতটা জায়গায় থেকে শক্তিশালী অবস্থায় আছেন। আবার এ জায়গায় যে রাহু আর বৃহস্পতি বসে আছেন, এর মধ্যে কে কতটা শক্তিশালী অবস্থায় আছেন। বোঝা গেল? দুজন থাকা মানেই তো গুরুচণ্ডাল। কিন্তু কে কতটা শক্তি নিয়ে গুরুচণ্ডালে অবতীর্ণ হয়েছেন। যুদ্ধ করতে দুজন নেমেছে, কার কতটা শক্তি। হুম। এবার দেখা গেল যে খারাপ লোকটির শক্তি বেশি, তাহলে ভালো লোকটি তো পরাজিত হবেই এই দ্বন্দ্বে। গুরুচণ্ডাল মানে একটা দ্বন্দ্বমূলক জায়গা, সব সময় মাথায় রাখবে। এদের রাগ বেশি, কথায় কথায় রাগ, দ্বন্দ্বে সবসময় দ্বন্দ্বমূলক জায়গায় জড়িয়ে পড়বে। তাইলে এবারে দ্বন্দ্বে জয়ী কাকে করাবো? আমরা চাই সবসময় বৃহস্পতি জয়ী হোক, এটা তো প্রবণতা। তাইলে আমাকে আগে দেখতে হবে বৃহস্পতি কী অবস্থায় আছে আর রাহু কী অবস্থায় আছে, আর এই রাশির অধিপতি তিনি কী অবস্থায় আছেন। এগুলোকে আগে বিবেচনা করতে হবে, তবে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। না হলে কিন্তু ওই যে গুরুচণ্ডালী দেখে নিলাম, অন্য কিছু দেখলাম না, তা কিন্তু হয় না। এই যে রাষ্ট্রাধিপতি রবি, তিনি কোন অবস্থায় আছেন, কারণ এগুলো তো তার হাত পা মাথা, রাশিটা হ্যাঁ, মূল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার এক জীবনের একটা বিভিন্ন অঙ্গ, সেটা একটা। অঙ্গ বা বিভিন্ন ক্ষেত্র, তিনি বেশ। কি অবস্থায় আছেন। আচ্ছা, তৃতীয়ের ঘরে বৃহস্পতি রাহু ওনার জন্মছকে ৩ নম্বর ঘরে হ্যাঁ, এক জায়গায় বসে আছে। হ্যাঁ, হ্যাঁ। ৩ নম্বর ঘর থেকে কি কি পাওয়া যায় এবং এক্ষেত্রে উনি কি কি পাবেন বা কি কি ফলাফল ৩ আসছে? নম্বর ঘর হচ্ছে যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, মানে ভাইদের সাথে সম্পর্ক বা কটা ভাইটাই, এগুলো বোঝা যায়। ছোটোখাটো ভ্রমণ বোঝা যায় হুম, এই জায়গা থেকে। হুম, পাড়া প্রতিবেশী বোঝা যায়। হুম, এই জায়গায় পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব তৈরি হবে, ভাইয়েদের সাথে দ্বন্দ্ব তৈরি হবে, বিশেষ করে আরও যাব পরে। হুম, হ্যাঁ, ভাইয়েদের সাথে দ্বন্দ্ব তৈরি হবে হুম। এক। আবার বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলে সেটা অন্য জায়গা থেকে, আচ্ছা, এইগুলো এগুলো তুমি উস্কে উস্কে যাচ্ছ এক একটা জায়গাগুলো, এগুলো একটু ক্লিয়ার হয়ে যায় মানে তাহলে। এটা ছোট ভাইয়ের জায়গা। দেখো, উনি চিনতে যদি পারেন, মেলাতে যদি পারেন, হ্যাঁ, তাহলেই তো ওনার মনে হবে যে না, আমাকে এটা গোবিন্দবাবুর সাথে যোগাযোগ করে সমাধান করা হয়ে যাবে। এই ঠিক গুরুচণ্ডালী আছে? তৃতীয় থাকলে ছোট ভাইদের সাথে সমস্যা হবে। মানে সেটা সমস্যাটা কি নিয়ে হতে পারে বা কি রকম ধরন, না, যতটুকু বলা সেটা যায়। সেটা আবার কুণ্ডলী, এটা এখান থেকে আসবে না। এখানে হবে আমরা শুধু দেখবো দ্বন্দ্বটা হচ্ছে, কথাটা খুব বুঝবে কি কারণে দ্বন্দ্ব হচ্ছে। তুমি যখন খুঁজতে যাবে তখন তাকে দেখতে হবে। আলাদা কথা, দেখা গেল সুপ্তভাবে তার কুণ্ডলিতে তার বাবা, তার মা একটু তার বড় ভাইকে ভালোবাসে বা ছোট ভাইকে ভালোবাসে বেশি, এ মনের থেকে ক্ষুব্ধ যে ভাইয়ের পড়াশোনার জন্য ৫,০০০ টাকা অ্যালোট, আমার জন্য নয়। ভাইটা ভালো প্রকৃত, যার জন্য তাকে হয়তো কোনো কারণে সে খরচ করছে, তুমি ভালো হতে পারোনি, তোমার বাজেটটা কম, সেটা থেকে হিংসা তৈরি হবে। সেখান থেকে ভাইয়ের সাথে শত্রুতা করবে। ভাইয়ের সাথে কি কি কারণে শত্রুতা হয়? জমি জায়গা নিয়ে হয়, কথাটা বুঝবে। জমি জায়গা নিয়ে একটা লিটিগেশন হয়, যে কোনো কারণে হোক। আর বাবা মা থেকে যদি পক্ষপাতিত্ব আসে, ওখানে হয়। মূলত ভাইদের সাথে এই কারণেই ঝগড়াগুলো আসে, কিন্তু অন্য খুব একটা কারণ থাকে না এদের মধ্যে। আর যে গুপ্ত কারণ থাকে, সে ভাইয়ের বউ এটা বললো কেন, ভাই সেটা নিয়ে ওকালতি করলো, ওগুলো গল্প বাদ দাও। মূলত ভাইদের সাথে দ্বন্দ্ব হয় বাবার গচ্ছিত টাকা পয়সা ধন সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে, আর বাবার দৃষ্টির পক্ষপাতিত্ব সে যদি অনুমান করে নেয়, বা ভুল হোক ঠিক হোক, সে ভুলও ভাবতে পারে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। ষষ্ঠ ঘরে তোমার রাহুর যে ঘর, হ্যাঁ, তো সেই তুলনায় সপ্তম ঘরের জায়গাটায় রাহুর, মানে এনাদের লগ্ন হ্যাঁ, সাপেক্ষে এনাদের সপ্তমে রাহুটা অনেক বেশি ভালো কাজ ভালো দেবে। দেয়। তো তাহলে ষষ্ঠ ঘরে গুরুচণ্ডাল দোষ আর সপ্তমে গুরুচণ্ডাল দোষ একটু ডিটেলসে ওনাদেরকে বলো যে কি কি এক্ষেত্রে। ষষ্ঠের গুরুচণ্ডাল দোষ আইনি লিটিগেশনে জড়িয়ে দেবে, মালি মোকদ্দমায় জড়িয়ে দেবে, রোগ ব্যাধিতে জড়িয়ে দেবে। যেরকম কোমরের নিম্নাঙ্গ সহ আমাদের একটু ব্যাক পেন যেটাকে বলা হয়, মানে মেরুদণ্ড টেরুদণ্ড, এই যে হাড় টাড়গুলো, এগুলোর একটা সমস্যা আসবে। খাদ্য হজমজনিত সমস্যা, যকৃৎজনিত সমস্যা, হ্যাঁ, লিভারজনিত সমস্যা, এগুলো দেখা দেবে। কারণ হচ্ছে এখানে বৃহস্পতির নিচস্থ স্থল, বৃহস্পতি একদম দুর্বল।
আর রাহুর সবচেয়ে খারাপ ফল এখানে দেন। ধনুতে তিনি নিচস্থ, সেখানে একটা খারাপ দেন, আর যদি বাকি কোথাও দেন তো এই মকরেই দেন খারাপটা, অর্থাৎ এই জায়গায় তার ষষ্ঠ ঘর, তাহলে ঠিক। এই রোগের প্রবণতা বাড়বে। আর এখান থেকে আইন আদালত মানে কেস কাচারি মালি মোকদ্দমা সামাজিক ঝামেলা বিবেচনা করা হয়, বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের জন্য, নিজের ব্যবহারের জন্য, উগ্রতার জন্য বিভিন্ন সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়বে। না না, উনি যে এই যে সামাজিক ঝামেলাগুলোতে জড়িয়ে পড়ছেন, হ্যাঁ তার তো নির্দিষ্ট একটা কারণ থাকবে। মানে ওনার ওপর শত্রু দ্বারা যে উৎপীড়ন, হ্যাঁ ওনার সাথে অযথা মানুষজন যে শত্রুতা করছে, হ্যাঁ তো সেই জায়গাগুলো কি এক্ষেত্রে ওনাকে জড়িয়ে দেওয়ার জন্য মানে কারণ হিসেবে পরিগণিত হচ্ছে? ধরো তোমার উপর কেউ ইচ্ছা করে কেস করেছে, তোমার ষষ্ঠে বৃহস্পতি এবং রাহু আছে, তোমার নামে কেউ গিয়ে ধরো একটা জিডি করেছে বা এফআইআর করে আসছে, তুমি তো নিজেকে সমর্থন করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তো হোক আর নাই হোক, ভাই তোমার নামে কেস হয়েছে মানে তোমাকেও যেতে হবে, হ্যাঁ তাই না? তো এই সিংহ লগ্নে জাতক জাতিকা যারা আছেন, তো তাদের মধ্যে মানে এক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি রাহু বসে ঠিক কি কি রকম ভাবে তার জীবনে আগত হচ্ছে আর কি কেস কাছারি? আচ্ছা, এই জায়গায় বিভিন্নভাবে বলতে প্রথমে আসি, ওনারা তো বিভিন্ন কর্মের সাথে যুক্ত, উনাদের কর্মের প্রাবল্যতা অনেকে সহ্য না করে হিংসা করতে পারেন, নাম্বার ওয়ান। মানে খ্যাতি সহ্য করতে পারছে না, হ্যাঁ মানে কেননা হ্যাঁ এনাদের কোয়ালিটি, মানে Quality কোয়ালিটি আছে। এনাদের আছে কাজের আচ্ছা, ক্ষেত্রে। প্রতিদ্বন্দ্বী থাকবে, কারণ এদের লিডারশিপ মনোভাব থাকবে, আমি আগে বলেছি। তাহলে যে লিডার হবে সেই জায়গায় কোনো গন্ডগোল উপস্থিত হলে প্রথমে ওই কি বলে যে ওকেই ধর, না না না, পালের সেটা গোদাটা। সেটা নয়, বিষয়টা নয়। যে মানুষের একটা সিদ্ধান্ত আছে তিনি হচ্ছেন লিডার, আর যার সিদ্ধান্ত নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই, তার এটাই সিদ্ধান্ত নিজস্ব যে যখন যেদিকে হাওয়া বইবে আমি সেদিকেই চলে যাব, যার এটা সিদ্ধান্ত, তিনি তো লিডার নন আর কি। আমি কি বলছি শোনো, যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, এটাকে সেরকম ভাবে নেবে না, দুটো রাজনৈতিক দলের কোনো কারণে সংঘর্ষ হলো, দুটো ক্লাবের ধরে নাও সংঘর্ষ হলো, মামলাটা কার নামে হবে জানো? ওই ক্লাব সেক্রেটারির নামে হবে। সাথে যে প্রকৃতপক্ষে ছঘা দিয়ে দিয়েছে না, তাকে খুঁজবে না, ক্লাবের সেক্রেটারিকে কেস কর, ক্লাবের সভাপতির নামে কেস কর। আর এরা তো হচ্ছে লিডারশিপ মনোভাবের মানুষ, তার পদাভিষিক্ত থাকেন, ঘুরে ফিরে আসবে। তবে হ্যাঁ, এটা সর্বক্ষেত্রে নয়, এদেরও কিছু অহংকার, এই যে চল আমি আগে আছি, আরে তুমি আগে আছো, তুমি তো অমনি নেতৃত্ব হিসেবে আগে আছো খাতা কলমে, তারপরে যে চল আমি আগে আছি দেখে নেব, এই যে মানসিকতা, সেটাও কিন্তু এইসব লিটিগেশনে জড়িয়ে দেওয়ার একটা মূল কারণ। ওনারাও করবেন, ওনারাও করবেন। হ্যাঁ, মানে এই 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 সিচুয়েশনগুলো জীবনে চলে আসবে। হ্যাঁ, সপ্তমের ক্ষেত্রে সপ্তমটা ব্যবসা দাম্পত্য এগুলো আলোচনা করা হয়। এদের ক্ষেত্রে বলবো ব্যবসায়ী ক্ষেত্রে সমস্যা অবশ্যই ঘটবে, তবে যদি রাহু রিলেটেড কিছু ব্যবসা করে থাকেন এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা লাভবান হবেন। মানে কিরকম লাভবান মানে হচ্ছে? রাহু রিলেটেড ব্যবসা যেগুলো দেখা যায়, ধরো কম্পিউটারের ব্যবসা, ল্যাপটপ, অনেকে সে কি খুলে বসে আচ্ছা, আছে মানে যে সাইবার ক্যাফে, আইটি, সাইবার, এই ধরনের। এইগুলোতে তাদের একটা আলাদা ইয়েও আসবে, দৃষ্টিভঙ্গিও আচ্ছা, আসবে। বিবাহিত জীবনে মূলত যে সমস্যাটা আসবে, হ্যাঁ হ্যাঁ, তার সমাধান কিভাবে এক্ষেত্রে কতখানি করা যেতে পারে? করা যেতে পারে, কিন্তু এদের কুণ্ডলীকে একবারে নিখুঁতভাবে বিবেচনা করতে হবে, কারণ ওখানে গুরুচণ্ডালী কথাটা খুব ভাবতে হবে। একটা বিরাট এই যোগ বা দোষ যাই বলে, এটা কিন্তু বিরাট না, জিনিস। এ তো এমনিতেই পুরো একদম হ্যাঁ। মানে এটাকে না নিখুঁতভাবে ওনাদের জন্মকুণ্ডলীকে বিচার করতে হবে, শনির অবস্থান বিচার করতে হবে, কারণ এর তো সপ্তমাধিপতি শনি, অমনি ভালো হয় না এই জায়গাগুলো। না না, মানে গুরু চণ্ডাল এই যে দোষ, এটা হচ্ছে ব্যাপারটা এইরকম যে পাড়ায় একজন মাস্টারমশাই আছেন, যার বিরুদ্ধে কোনোদিন কেউ একটা অভিযোগ পর্যন্ত করেননি, হঠাৎ করে দেখা গেল সেই মানুষটা নাকি একটা মানুষ খুন করে ফেলেছে। হ্যাঁ, তো তখন যেভাবে শক একটা হয় না, মানে যেভাবে ঝটকাটা লাগে, গুরু চণ্ডাল দোষটা হচ্ছে ওই ব্যক্তিটিকে, যার জন্মছকে আছে, তাকে ঠিক ওই জায়গাটাই শকিংটা দেয়, ঝটকাটা তার জীবনে দেয়। যে নিষ্পাপ একটা মানুষ, তার ক্ষেত্রে রাহু চলে গেল, তাই না? তো আচ্ছা, যাই হোক, নবমের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং রাহু একযোগে গুরু চণ্ডাল, তো এক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনা হবে, ইত্যাদি ইত্যাদি হবে, তুমি বলবে, আমি সেগুলো বুঝতে পেরে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ধরো রাহু এবং বৃহস্পতি এর দশা অন্তর্দশা আমার জন্মছকে কবে আছে তুমি সেটা তো জ্যোতিষী হিসেবে দেখতে হবে। দেখলে তুমি বলতে পারবে যে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এমনও কি হয় কারোর জীবনে যে এই নবমে বসে আছে বৃহস্পতি রাহু, তার দশা অন্তর্দশা যাই চলুক না কেন, নবমের যে নবমপতি যিনি মঙ্গল, তার ধরো এত ভালো প্রভাব, তিনি এত ভালো তারা পেয়েছেন, সেই জায়গা থেকে বৃহস্পতি রাহুর কারকতা অনেকাংশে কিন্তু মানে একদম চাপিয়ে ফেলা গেল এবং প্রতিকার ছাড়াই সেটা কিন্তু সেই দোষমুক্ত হওয়া গেল, এরকম জায়গা হয়। না, প্রতিকার ছাড়া এখান থেকে দোষমুক্ত হতে পারবে না। এইখানটা যে কলুষিত তিনি বুঝতে পারবেন, নবম স্থান যখন কলুষিত হয়ে যাচ্ছে এর দ্বারা, বা কারোর জন্মছক নেই তিনি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তিনি বুঝতে পারবেন। পক্ষান্তরে তিনি কিন্তু গুরুদ্রোহী, মানে পক্ষান্তরে গুরুদ্রোহী মানে কি করে বুঝবেন না, তিনি বুঝতে পারবেন তার শিক্ষক 5 জনকে পড়াচ্ছে তো তার দিকে যেন ঠিক দৃষ্টিটা নেই, আর 4 জনকে ভালোবাসছেন বেশি। বোঝাতে পারছি কিনা না আমি? স্বাভাবিক কারণে ওনার তো তাতে খারাপ লাগবে যে উনিও তো হ্যাঁ, উনি বুঝবেন তখন যে আমার নবম স্থলে গুরুচণ্ডালী আছে। যদি কারোর কুণ্ডলী নেই, মানে গুরুও সহ্য করতে পারছে না, উনিও পাচ্ছেন না। উনি তো পরে পারবেন না, কারণ গুরুর সাথে একটা দূরত্ব তৈরি হয়। হ্যাঁ, ওই আগে 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 আচ্ছা। তো সেই পিঞ্চটা পাবে না, আগে যদি হুল ফুটে যায় তারপর তো উনি চিৎকার তারপরে করবেন। যারা উচ্চ শিক্ষায় আছেন, রিসার্চের ক্ষেত্রে পঞ্চম নবম নিয়ে উচ্চ শিক্ষা রিসার্চ, হ্যাঁ। সেই জায়গাটায় বাধাগ্রস্ত হবে, যে কোনোভাবে ঘুরে ফিরে আটকে যাবে। তিনি রিসার্চে নেমেছেন, একসাথে হয়তো 5 জন একসাথে নেমেছেন, 4 জন সাকসেস পেয়ে গেল, উনি পেলেন না। তার মানে জ্যোতিষ বিদ্যার ক্ষেত্র থেকে এটা বলা যায় যে ধরো একজন ক্লায়েন্ট তিনি তো তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে তার জন্মছক অনেককে দেখাচ্ছে। আজ থেকে 10 বছর আগে সিংহলগ্নের কোনো জাতক জাতিকাকে কোনো একজন জ্যোতিষী তিনি বলেছিলেন যে হ্যাঁ আপনার জীবনে খুব এই ভালো রিসার্চ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি করতে পারবেন, আপনি পেরে যাবেন এইগুলো। তিনি বলেছেন যে ঠিক আছে, এগুলো তো আমার জীবনে যেহেতু ঘটার আছে, খারাপগুলোও যদি ঘটার থাকে তাই বদলানোতে গেলে প্রতিকার লাগে, ভালোগুলো যদি ঘটার থাকে তাহলে তাকে তো আমি বদলাতে চাইছি না, তো ভালোগুলোই ঘটুক। তিনি প্রতিকারও করলেন না। 10 বছর পর দেখা যাচ্ছে যে তিনি আরেকজন জ্যোতিষীকে গিয়ে বলছেন যে আচ্ছা আমি তো রিসার্চের মধ্যে ছিলাম, সেদিকটা আর বাদ দিয়ে দিন, এখন আমার জীবনে এমন একটা ব্যাপার, ওই সামনে জেল যোগ একটা আছে, এই জেল যোগটা কি কাটানো যাবে? মানে এই যে জীবন পরিবর্তিত হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ তাহলে ভাগ্য একদিকে কথা বলছে, আবার ভাগ্যের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে, কিন্তু আবার জীবনে এই ধরনের ডিলেমাটা কেন তৈরি হচ্ছে বা কি করে হচ্ছে একটু সহজভাবে বুঝিয়ে দেবে? মানে তোমার প্রশ্নটাকে আমি আর আদপে বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারছো না? না না। আচ্ছা, আমি একটু পরিষ্কার ছোট্ট করে করছি। বুঝিয়ে বলো, দিলে আমি ছোট্ট করে উত্তর দিলে আমাকেও তো বোঝাতে হবে দর্শকদের। ক্লিয়ার। আমি বলছি যে একজন জ্যোতিষী তিনি যখন বলছেন যে আপনার এই ভালো হবে, এই খারাপ হবে, বাহ। এইবার খারাপগুলো বদলানোর জন্য তিনি বলেন যে প্রতিকার নিন। আমি নিলাম না, তাহলে আমার ভালোগুলোও তো ঠিক বজায় থাকলো, হ্যাঁ। তাই না? এবার আমি দেখলাম যে না, আমার জীবনে ভালো যা বলেছিল খারাপও যা বলেছিল তার কোনোটাই হলো না, এক্স্যাক্টলি হলো না। অন্য কিছু আমার জীবনে ভালো হলো আর অন্য কিছু খারাপ সাধিত হলো আমার জীবনে। তো জীবন এই যে বদলে যায়, এটা তাহলে কি? তাহলে ভাগ্য কোথায় আর জ্যোতিষীর প্রেডিকশন কোথায়? আরে ভাই, তুমি তো ভাগ্যের কথাই বলছো, তুমি তো পুরোটাই ঠিক বলছো, আবার প্রশ্ন করছো। ইন্দিরা গান্ধীকে দেখে বলা হয়েছিল আপনি এককালে ভারতবর্ষের শ্রেষ্ঠত্বের জায়গায় বসবেন, কিন্তু শেষ জীবনে আপনার ভালো নয়, অপঘাতে মৃত্যু হবে। ও তো দুটোই বলেছিল, দুটোই বলেছিল। তুমি শ্রেষ্ঠত্বের আসনও পাবে, আবার অপঘাতে বা মানে লোকের গুলির দ্বারা বিদ্ধ হয়ে মারা যাবে। তো দুটোই তো ঘটেছে। এবারে তুমি কোনটা রোধ করবে, সেটা তো ভাই দায়িত্বটা তোমার, সেটা তো জ্যোতিষীর নয়। না না না, তো এ তো তুমি ফার্স্ট পার্টের উত্তর দিচ্ছ। হ্যাঁ, এবারে বলো। ফার্স্ট পার্টের ওটা উত্তর হয়েছে যে ঠিক আছে, দুটোই ঘটার আছে, দুটোই জীবনে ঘটেছে। হ্যাঁ। আমি বলছি দুটোই ঘটে না, এমনও অনেকের জীবন আছে তাদের জীবনে দুটোই ঘটে না। আচ্ছা। কিরকম ভাবে ঘটে না দেখো, কোন একটি মানুষ ঠিক তার জন্মছকে আছে যে তিনি এই অমুক একটি কাজে সাফল্য পাবেন, তিনি ধরো খুব ভালো সঙ্গীত শিল্পী হবেন, তাকে বলা হয়েছে, কোনো একজন জ্যোতিষী তাকে বলেছেন। এবার সেই মানুষটির জীবনে এমন একটি দুর্ঘটনা এলো, তিনি কথা বলতেই আর পাচ্ছেন না, তারপরে তার নার্ভ ড্যামেজ হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, তিনি ঠিকমতো করে কথাই বলতে পারছেন না,
হ্যাঁ, তো তিনি সঙ্গীত শিল্পী হওয়া তো দূরের কথা। বাহ। তো এই যে জীবনে পুরো 360 ডিগ্রি ঘুরে যায়, হুম হুম তো সেটা কিভাবে আবার হয়ে যায় জীবনে? একটা জিনিস দেখতে হবে, তোমার এইটার সূত্র ধরে বলছি, দিলে বুঝতে সুবিধা হবে। আমাকে আগে দেখতে হবে একে চূড়ান্ত জায়গায় পৌঁছাতে কোন কোন গ্রহগুলো সাপোর্ট করছে। বাহ, শুক্র খুব ভালো অবস্থায় আছে, আর চন্দ্রও সাথে আছে, আর খুব সুন্দর জায়গা হলো। কিন্তু সঙ্গীত শিল্পী হতে হলে কণ্ঠেরও তো প্রয়োজন আছে। বুধ, তাহলে বুধটাকে আমি যে কোনো কারণে দেখছি না, তৎকালীন দেখছি যে মোটামুটি শুক্রের দশা চলছে, এই করে শুক্র খুব তুঙ্গাবস্থায়, আপনি খুব সুনাম করে যাবেন। কিন্তু শুক্রের দশার অভ্যন্তরেও বুধের অন্তর্দশাটা আসছে, দেখা গেল বুধের অন্তর্দশা বুধটা খুব খারাপ জায়গায় আছে, ড্যামেজে হয়ে আছে, তাইলে সেটা তো একটা প্রভাব ফেলবে কথাবার্তা, বাক্য গলা ইত্যাদির জায়গায়। তাইলে সেটাকে যদি আমি প্রকৃতপক্ষে না দেখে শুধু শুক্রের দশা শুক্রের অবস্থান নিয়ে আমি ক্লায়েন্টকে বলে যাই একরকম, কিন্তু সেটাকে যদি প্রকৃতপক্ষে দেখি যে না এর সাথে এই গ্রহটিকে দেখার দরকার আছে আরও, তাহলে সেটাকে যদি দেখি তাহলে দৃষ্টিটা পড়ে যাবে। তার জন্য তার কুণ্ডলিটা বিচার করার দরকার আছে প্রকৃতপক্ষে। আমি আমার উত্তর পেয়ে গেছি। আসলে কি হয়, এমনিতে মানুষের জীবনে একটা ডিলেমা থাকে, হ্যাঁ। মানে দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ সেগুলো থাকে। তারপরে আবার মানে ভুল প্রেডিকশনের দ্বারা হ্যাঁ, তিনি ভুল আশ্বাস পেয়ে যান, ভুল বার্তা তার কাছে চলে যায়, ক্লায়েন্টদের কাছে চলে যায়। তো সেই জায়গা থেকে আরেকটা ডিলেমা আবার চলে আসে আর কি। আমি এক্ষেত্রে বলবো অনেক সময় ভুল বলবো না, প্রেডিকশন তিনি একটা দিক ঠিক করেছেন, কথাটা খুব বুঝবে। হ্যাঁ, একটা দিক ঠিক করেছেন। একটা দিক ঠিক করেছেন, আর একটা দিকে দৃষ্টি নিক্ষেপ করেননি, মানে একটা দিককে দেখার প্রয়োজন মনে করেননি। যদি হয়তো তিনি দেখতেন খুঁটিয়ে, তখন তার চোখে ধরা পড়তো, কারণ তিনি তো জ্যোতিষ, তিনি অবশ্যই বুঝতে পারবেন। তিনি হয়তো যে কোনোভাবে এটাকে দেখেননি, বা আরও যে জ্যোতিষের গভীর গভীর জায়গাগুলোয় ঢোকার দরকার আছে, কথাটা বুঝলে। এর অনেক কিছু দেখতে হয়, এটা তো আমরা একটা কুণ্ডলী গোচর নিয়ে এইসব আলোচনা করে যাচ্ছি না, এর গভীর গভীর জায়গা আছে। ভাব দেখতে হয়, দৃষ্টি দেখতে হয়, শক্তি দেখতে হয়, বল দেখতে হয়, নবাংশ দেখতে হয়, দশমাংশ দেখতে হয়, কারো কথা অনেক রকম জায়গা আছে, ঠিক ঠিক ঠিক, একদম তাই। সেগুলোকে তো দেখার দরকার আছে। আপনারা এপিসোড দেখতে থাকুন। সিংহ লগ্ন নিয়ে, সিংহ রাশি নিয়ে আজকে আমরা এপিসোড করলাম। অনেকগুলো হাউসের আলোচনা করা গেল না সময়ের অভাবে। বাকি এপিসোডগুলো দেখুন আপনারা, আশা করি আপনাদের উত্তর আপনারা অবশ্যই পাবেন। আর যাদের জন্মছকে আছে তারা দ্বিধাদ্বন্দ্ব না রেখে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই এটাই লিখবেন। দাদার নাম গোবিন্দবাবু, যাই হোক। তো তপভূমি নর্মদার যে এপিসোড আছে সেগুলো আপনারা শুনুন, মায়ের মাহাত্ম্য কথা, মা নর্মদার। চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটা ধীরে ধীরে মানে আমাদের কমে যাচ্ছে আর কি, সেটা একটু বাড়তে হবে। ফ্রি অফ কস্ট আপনাদের জন্য, তো করে নিন। বাকি আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।